আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। দাবদাহে অতিষ্ঠ জনজীবনে প্রশান্তি আনতে পরিকল্পিত বৃক্ষরোপণের তাগিদ, বিদেশির পরিবর্তে দেশি বৃক্ষের বিস্তার ঘটানোর আহ্বান। গাজীপুরে লোডশেডিং বেড়ে কমেছে শিল্প কারখানার উৎপাদন, লোকসান ও ক্রেতা হারানোর আশঙ্কায় মালিকরা। তীব্র দাবদাহের পর রাজধানীতে বজ্রসহ শিলাবৃষ্টি, আগামী কয়েকদিন সারা দেশে কাল বৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাচনের প্রার্থী ওমর ফারুক রুমির বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক মামলা, তদন্তের সত্যতা পেয়েছে পিবিআই। এবং রেজওয়ানা চৌধুরী বন্যা পদ্মশ্রী পদকে ভূষিত হওয়ায় রাবেয়া খাতুন ফাউন্ডেশনের সংবর্ধনা, আনন্দ সন্ধ্যায় শিল্প সংস্কৃতি অঙ্গনের অভিনন্দন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলমান দাবদাহে অতিষ্ঠ জনজীবনে তাপ শোষণ করে কিছুটা স্বস্তি এনে দিতে পারে গাছগাছালি, তবে গাছ বাছাইয়ে সচেতন হবার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবিদরা। মিথিলা নাজনীনের রিপোর্ট। এবছর এপ্রিল মাসের প্রায় পুরোটা জুড়েই চলে তাপপ্রবাহ। গ্রীষ্মকালে এমন দাবদাহ স্বাভাবিক উল্লেখ করলেও জনজীবন অতিষ্ঠ হওয়ার জন্য মানুষই দায়ী বলে জানিয়েছেন প্রকৃতিবিদরা। তারা বলছেন, প্রকৃতি এবং অঞ্চলভেদে গাছে রয়েছে ভিন্নতা। প্রকৃতির ভারসাম্য না বুঝে বৃক্ষরোপণ আমাদের জন্য অনেকটা বিপরীত ফল এনে দিচ্ছে, যা স্পষ্ট হয়ে উঠেছে চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনে। এক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পরিকল্পিত বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। যতটুক আছে গ্রিন কাভার, এর ভিতর সারা দেশকে আমরা বিদেশি ৮-১০টা স্পিসিস দিয়ে আমরা ভরিয়ে দিয়েছি। যেমন আমাদের আকাশমণি, ইউক্যালিপটাস, মেহগনি, রেন্ট্রি, শিশু, ইপিলিপিল, চাম্বুল, কনকচূড়া, লম্বু ইত্যাদি। এগুলা কিছুটা ফাস্ট গ্রোয়িং। আমরা যুক্তি ছিল যে এগুলা দিয়ে আমরা দ্রুত কাঠ উৎপাদন করব। ৫,০০০ উদ্ভিদ থাকার কথা, আজ পর্যন্ত আমরা ৪,০০০ উদ্ভিদ প্রজাতি আমরা বাংলাদেশের জন্য আবিষ্কার করেছি। এর ভিতরে ১,০০০ বৃক্ষ প্রজাতি আছে। এখন ১,০০০ বৃক্ষ প্রজাতির ভিতরে তো অনেকগুলো প্রজাতি ছিল যেগুলো অর্থাৎ এই দ্রুত বর্ধনশীল ছিল। আমরা সেগুলোর কথা বিবেচনা না করে, সেগুলো নিয়ে কোনো ধরনের পরীক্ষা না করে আমরা হঠাৎ করে বিদেশ থেকে নিয়ে আসা বিদেশি স্পিসিসগুলোকে আমরা সারা দেশে ভরিয়ে দিলাম। দেশীয় প্রজাতির গাছের মধ্যে রয়েছে তেলসুর, নিম, কুরসি, জাম, আগর, দেওয়া, বহেরা, গামারি, পেন্সিল ট্রি সহ নানা প্রজাতির গাছপালা, যা এখন বিরল প্রজাতির তালিকায় উঠেছে। ঔষধি গুণ সম্পন্ন অনেক গাছ শুধু প্রকৃতিতে শীতলতা এনে দেয় না, সহায়ক হয় বাস্তুসংস্থানেও। আমাদের যে দেশীয় উদ্ভিদ প্রজাতির উপরে আমাদের জীববৈচিত্র্য, পশু পাখি, ইনসেক্ট, বাটারফ্লাইস, এরা যে নির্ভরশীল, ওই দেশীয় গাছগুলো থাকলে এই জীববৈচিত্র্যের অংশগুলো থাকবে। আমাদের যেই কয়টা নার্সারি আছে তাদের জন্য একটা পলিসি গাইডলাইন দরকার। আমি যেখানেই সামাজিক বনায়ন করব সেখানে যাতে বিভিন্ন ইয়ারে গাছ লাগাই, যাতে একটা এলাকায় কয়েকটা স্তর থাকবে। আমরা একটা কাটবো আর একটা থাকবে, কারণ ওই কাটা জায়গা থেকে পশু পাখিগুলো যাতে ওইখানে আশ্রয় নিতে পারে। শিক্ষা ও গবেষণার বাইরে বিদেশি বৃক্ষের বিস্তার না ঘটানোর আহ্বান প্রকৃতিবিদদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। তৈরি পোশাক শিল্প অধ্যুষিত গাজীপুরে বেড়েছে লোডশেডিং, ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়ায় কমেছে উৎপাদন। সময় মতো পণ্য সরবরাহ করতে না পারলে শিল্প মালিকরা লোকসান ও ক্রেতা হারানোর আশঙ্কা করছেন। চাহিদার তুলনায় সরবরাহ কম বলে স্বীকার করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। গাজীপুর থেকে ফজলুল হক মোড়লের তথ্যে মাসুদ পারভেজের ভিডিও চিত্রে মাসরুর শাকিলের রিপোর্ট। গাজীপুর জেলায় ছোট বড় প্রায় ৫,৫০০ শিল্প কারখানা রয়েছে, যার মধ্যে ৪,০০০-এর বেশি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা।
হঠাৎ লোডশেডিং বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে আমাদের আসলে ক্যাপাসিটির অর্ধেকের চেয়েও কম বা অর্ধেক নিয়ে আমরা কাজ করছি। আমরা প্রতিষ্ঠানগুলো আমরা প্রচুর অর্ডার পাচ্ছি না, আমরা জানি এক্সপোর্ট কমে যাচ্ছে। কিন্তু এখন আমরা সরকারের কাছে বলবো যে আপনারা যদি অন্তত শিল্পে প্রায়োরিটি বেসিসে জ্বালানিটা নির্বাচনে দেন, গ্যাস বিদ্যুৎটা নির্বাচনে দেন। গাজীপুরের বিভিন্ন কারখানায় 30 লাখের বেশি শ্রমিক কাজ করেন। তীব্র গরমের সাথে লোডশেডিং এর প্রভাব পড়েছে শ্রমিকদের জীবনযাপনেও। প্রতিদিন 5 থেকে 6 বার করে বিদ্যুৎ যায়, আর প্রতিবার বিদ্যুৎ গেলে 1.5 থেকে 2 ঘন্টা করে আপনার লোডশেডিং থাকে। তো 1.5 থেকে 2 ঘন্টা করে যদি বিদ্যুৎ থাকে, আমার 1.5 থেকে 2 ঘন্টা করে আমার ডিজেল চালায়, ডিজেল কিনে নিয়ে আসা লাগে। বাট ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দেখা গেছে আমরা আমাদের যে লাইনের যে টার্গেটগুলো, এই টার্গেটটা আমরা মানে স্মুথলি প্রোডাকশন করতে পারতেছি না। আমাদের শিপমেন্ট ডেট থাকে, সেই ডেট আমরা অনেক সময় ম্যাচ করতে পারি না, আর সেই ডেট ম্যাচ করতে গেলে আমাদের ওভারটাইম করাতে হয় এবং ওভারটাইম আমাদের মূল বেতনের দ্বিগুণ হারে পরিশোধ করা লাগে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ন্যাশনাল অ্যালোকেশনের মাধ্যমে যে বিদ্যুৎ পাই সেটা প্রায় 25% থেকে 30% ওভারঅল আমরা বিদ্যুৎ কম পাচ্ছি। তার মানে 25 থেকে 30% লোডশেডিং চলছে। এই মুহূর্তেও প্রায় 18% লোডশেডিং আছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়। যেহেতু শিল্প কারখানা এবং অন্যান্য যে কমার্শিয়াল কারখানা এগুলো পৃথক কোনো ব্যবস্থাপনা নাই, এমত অবস্থায় এটা শুধুমাত্র শিল্পকে আলাদাভাবে বিদ্যুৎ দেওয়ার সুযোগ কিন্তু আসলে নাই। আমাদের সেইভাবে কোনো লাইনে সৃষ্টি করা হয় না। কারখানা মালিকরা বলছেন লোডশেডিং চলতে থাকলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে, বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক খাত। মাসুর শাকিল, চ্যানেল আই। তীব্র দাবদাহের পর বৈশাখের শেষের দিকে রাজধানীতে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। রোববার রাত 10:30টার দিকে শুরু হয় শিলাবৃষ্টি। এর আগে রাত 9টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া। ফার্মগেট, মতিঝিল, কমলাপুর, শান্তিনগর, ফকিরাপুল এলাকায় হয়েছে শিলাবৃষ্টি। এছাড়া খিলগাঁও, বাসাবো, বসুন্ধরা, কাঁঠালবাগান, বাড্ডা, আজিমপুর, আদাবর, রামপুরা, মিরপুর ও মালিবাগেও বৃষ্টি হয়েছে। সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার তথ্য দিয়েছিল তারা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ওমর ফারুক রুমির বিরুদ্ধে ঠিকাদারি কাজে অংশীদারির নামে প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে। পিবিআই এর তদন্তে মামলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আদালত সমন জারি করার পরও এই ব্যক্তি হাজির হননি বলে অভিযোগ রয়েছে। ইফতেখার উদ্দিনের অনুসন্ধানী প্রতিবেদন। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান পদে আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর ফারুক রুমি। তার বিরুদ্ধে ঠিকাদারি কাজে অংশীদারির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার 2টি মামলা রয়েছে। মামলার নথি থেকে জানা যায়, মানিকগঞ্জের সাটুরিয়ার গাজীখালী নদীর 15 কিলোমিটার খাল খননের ঠিকাদারি কাজে অংশীদারির নামে ওমর ফারুক 2020 সালে বিয়ন্ড মিডিয়ার কাছ থেকে বিভিন্ন সময় মোট 3.5 কোটি টাকা নেন। পরে কাজটি না হলেও সেই টাকা ফেরত দেননি ওমর ফারুক। টাকা পরিশোধে এক পর্যায়ে বিয়ন্ড মিডিয়াকে 25 লাখ টাকার 2টি চেক দেন তিনি। তবে চেকের বিপরীতে তহবিল অপ্রতুল উল্লেখ করে চেক ফেরত দেয় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা। আসামি ওমর ফারুক রুমির বিরুদ্ধে যে অভিযোগ, অগ্রিম টাকা নিয়েছিলেন এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে, তিনি অগ্রিম টাকা নিয়ে কিছু কাজ করছে এবং বাকি কাজ করে নাই। পিবিআই এর তদন্ত প্রতিবেদনে স্পষ্ট করে সে কথা বলা আছে যে তিনি এই যে আসামি ওমর ফারুক রুমি এই টাকা আত্মসাৎ করেছেন এবং মাননীয় আদালত পিবিআই এর তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এই আসামি ওমর ফারুক রুমিকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাতের মামলা সহ একাধিক মামলা ঢাকার আদালতে চলমান রয়েছে। আগামী ধার্য তারিখে মাননীয় আদালতের কাছে আসামি ওমর ফারুক রুমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে, কারণ সে সমন এড়ানোর চেষ্টা করতেছে। এ বিষয়ে অভিযুক্ত ওমর ফারুক রুমির কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। আমার সাথে বিয়ন্ড মিডিয়ার কোনো লেনদেন নাই, আমি তো সেটা জানি না। আমার তো চেক ব্যবসা করে মানুষের চেক কত জায়গায় থাকে, এখন ও কিভাবে চেক কি করলো না করলো সেটা তো আমি জানি না। আমার মামলা ডিফেন্স নেওয়ার জন্য সে দিচ্ছে কিনা সেটা আমি জানি না, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে কোর্টে মামলা আছে তাহলে কোর্ট ফেস করবে, তাই না? একটা অতথ্য জিনিসকে নিয়ে আমাকে বারবার কেন আপনি কোশ্চেন করবেন? আপনি তথ্যবহুল বিষয় নিয়ে কোশ্চেন করবেন। ওমর ফারুক রুমির বিরুদ্ধে মামলা 2টি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় বিচারাধীন রয়েছে। ইফতেখার উদ্দিন,
চ্যানেল আই, ঢাকা। উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পদ্মশ্রী পদকে ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে কথা সাহিত্যিক রাবেয়া খাতুন ফাউন্ডেশন। রোববার সন্ধ্যায় রাজধানীতে এই আনন্দ সন্ধ্যায় দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা যোগ দেন। লায়লা নওশিনের রিপোর্ট। আলোকের ঝর্ণাধারার মতো ফুলে ফুলে জানানো অভিনন্দনে সিক্ত হন উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক গ্রহণের পর থেকেই উপমহাদেশের বিশিষ্ট এই সঙ্গীত শিল্পীকে অপার ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছেন দেশবাসী। সম্মানজনক এই পদক অর্জনে শিল্পীকে এবার শ্রদ্ধা সংবর্ধনায় সিক্ত করল রাবেয়া খাতুন ফাউন্ডেশন। উপহার দেয়া হয় সোনার থালা। রেজওয়ানা চৌধুরী বন্যা, আমাদের বন্যাদি জীবনে যা করেছেন, আমার বিশ্বাস তিনি তার সম্পূর্ণ বিশ্বাসের সাধনা থেকেই করেছেন। আমি যেমন আমার রান্নার কাজই করি, অন্য কোনো কাজ করি না, সত্যি কথা যেটা। বন্যাপার এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে যে তিনি যে জিনিসটাকে ভালোবাসেন তাকে ভালোবেসে সারাদিন জীবন আর কি বাঁচতে চাচ্ছেন। এমন একটি মানুষ যে মানুষটি কিন্তু প্রকৃতির সাথে সবসময় কিন্তু মিলে আছেন। উনি গাছ লাগিয়েছেন, গান গাচ্ছেন এবং প্রকৃতিকে তুলে ধরছেন গানের মাধ্যমে। যিনি আমাকেও চেনেন, এমন কেউ পদ্মশ্রী পেয়েছে আমার জানা নেই। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের বন্যাদি পদ্মশ্রী পেয়েছেন, আর আমরাই তাতে সবচেয়ে বেশি আনন্দিত। আয়োজনে বরেণ্য এই শিল্পীকে শুভেচ্ছা জানান দেশ বরেণ্য ব্যক্তিরা। শুভেচ্ছা জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বিজ্ঞাপনী সংস্থা মাত্রা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা সহ বিভিন্ন সংগঠন। শিক্ষা, অর্থনীতি, সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি, অভিনয়, গণমাধ্যম ও শিল্প মাধ্যম সহ দেশ বরেণ্য বিশিষ্টজনেরা উপস্থিত হন এই আনন্দ আয়োজনে। উনি যদি ঝর্ণা হতেন তাহলে স্নিগ্ধ ঝংকারে হয়তো ছড়িয়ে যেতেন, কিন্তু উনি ঝর্ণা নন, উনি বন্যা। কেমন সমস্ত পৃথিবীকে কেমন ডুবিয়ে দেওয়া। তোমাকে নিয়ে আমাদের গর্ব, আমরা মনে প্রাণে তোমাকে ভালোবাসি এবং তোমার যত গান শুনি তত বেশি আরো শ্রদ্ধায়, মানে তুমি বয়সে তো ছোট, শ্রদ্ধা বলতে দ্বিধা করছি কিন্তু আসলেই শ্রদ্ধা। বন্যাকে আমরা ভালোবাসি তার এই গানের জন্য এককভাবে এবং সম্মিলিতভাবে। বাংলাদেশের প্রগতিশীল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারার সাথে এই প্রতিষ্ঠান যুক্ত থাকবে আমার দেখার সৌভাগ্য হয়েছে। এদেশে যারা শিল্পের কাজ করি, সৃজনের কাজ করার চেষ্টা করি, তাদের জন্য এটা অনেক গৌরবের। একাডেমিক জায়গাতে এই মানুষটি যে কতটা পারঙ্গম সেটি খুব কাছে থেকে যারা দেখেছেন তারা ছাড়া আর কেউ বুঝতে পারবেন না। বন্যাকে নিয়ে তার পদ্মশ্রী পাওয়া উপলক্ষে আমরা সকলেই আনন্দ প্রকাশ করছি। খুবই গর্বিত বন্যাদি আপনার ছাত্র হিসেবে, এবং আপনি জানেন যে সারা পৃথিবীতে আপনার অসংখ্য ছাত্রছাত্রী যারা আছে তারা একইভাবে গর্বিত। উনি যেটা করেছেন সেটা আসলে আমাদের শুধু উনাকে পৃথিবীতে পরিচয় করে দেননি, আমাদের সবাইকে করেছেন, বাংলাদেশকে করেছেন। আপার প্রতি আসলে যে ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা তো অনিশেষ, এবং সেই জন্য তো আসলে অনেক স্মৃতি আমাদের আছে। উনি যে আমাদের জন্য যে সম্মানটা বয়ে নিয়ে এসছেন সেটার জন্যে আমরা কি বলবো, বাংলাদেশের সবাই মানে আপনার কাছে আমরা ঋণী। তিনি বাংলাদেশে যেমনিভাবে জনপ্রিয়, ভারতীয় বাংলাভাষী শ্রোতাদের কাছে একইভাবে জনপ্রিয়। উপস্থিত ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবারের সদস্যরাও। অন্যকে যে সম্মাননা দেওয়া হচ্ছে আমি অভিভূত, আমার বলার মতো কিছু নাই। আমিও নিশ্চয়ই এই সম্মানের অংশীদার হয়ে গেলাম, এবং আপনারা যেভাবে বলেছেন আমি তো আর এর বেশি কিছু বলার নাই। সো আমি রিয়েলি অনার্ড, অনেক সম্মানিত বোধ করছি আপনাদের জন্য। হচ্ছে উনি বন্যাদি, কিন্তু আমার তো অন্য রকমের স্পেশাল একটা যত হোক যে বেস্ট মাদার
তো পদ্মশ্রী তো আমি যেটা বলছি, বাট ওটা হচ্ছে যে আমি যদি এত দুষ্টামি না করতাম মেবি সে আর একটু আগে পাইতো এটা। পদ্মশ্রী প্রাপ্তিতে এমন শ্রদ্ধা ভালোবাসা সহ সিক্ত হয়ে সকলের প্রতি বিনয় মুখর কৃতজ্ঞতা প্রকাশ করেন বরেণ্য এই শিল্পী। শান্তিনিকেতনে যাওয়াটাও আমার সেই সময় ৭৫ সালে আমার বাবা মা বাড়ি আমার নানি সবাই মিলে যে সাপোর্টটা দিয়েছিলেন, আমার গুরু কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, এদের সবার প্রতি আমার ঋণ, সবার প্রতি আমার ঋণ। আমার প্রতিটি শ্রোতা যারা আমার গান শুনেছেন এবং শুনে আজকের আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন। আমি আর 5টা মানুষের মতনই গান গাই, কিন্তু তারপরে ওপরওয়ালার বেশি আশীর্বাদ যে শ্রোতারা কোথাও হয়তো আমাকে একটুখানি বেশি করে ভালোবেসেছেন, সেই ভালোবাসাটা আমি আমার অন্তরের গভীরে খুব সন্তর্পণে রেখেছি, রাখবো আমৃত্য। জীবন জুড়ে মানুষের ভালোবাসার প্রতিদান দিয়ে যাওয়ার প্রত্যয় ঝরে পড়ে শিল্পীর কণ্ঠে। আমি নিজেও একটি গান লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে: ফিরে এলাম বিরতির পর। এবার কৃষি সংবাদ। পঞ্চগড়ে চলমান তাপপ্রবাহ ও খরায় মারাত্মক প্রভাব পড়েছে সমতলের চা শিল্পে। অব্যাহত খরতাপের কারণে বাগানের গাছ ঝলসে গেছে, গাছে লাল মাকড়ের আক্রমণ শুরু হয়েছে। ক্রমাগত লোকসানের কারণে বাগানের সেচ ও পরিচর্যা বন্ধ করে দিয়েছেন অনেক চাষি, অনেকে বাগান উপড়ে ফেলছেন। এবার প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় নিয়ম নীতি উপেক্ষা করে ভাঙা হচ্ছে মহাসড়কের উভয় পাশের 2 শতাধিক স্থাপনা। এসব স্থাপনা ভাঙতে নেওয়া হয়নি কোনো সুরক্ষা ব্যবস্থা কিংবা আচ্ছাদন। এতে অতিরিক্ত ধুলাবালিতে মারাত্মকভাবে বাড়ছে বায়ু দূষণের মাত্রা। এতে চরম দুর্ভোগে পথচারী ও সাধারণ মানুষ। এখন দেখবেন খেলার খবর।